পরবর্তীতে মনে হয়েছে যে হি মাইট হ্যাভ এ ডিজিএফআই কানেকশন, এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আসিফ নজরুল মানে আগে থেকে ছিল ডিজিএফআই কানেকশন। এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি, যারা অ্যাটলিস্ট একজনকে জানি, খুব সরব আছেন, কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি আওয়ামী লীগ তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য, এবং সে অনেক কথা বলতে তাকে ধরতো না। জেনারেল শফিউদ্দিন স্যারের সাথে তার খুব ভালো খাতির ছিল। সো আমি যেটা বলতেছি যে উনি আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি বলতেছি না, বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই ডিজিএফআই। আসসালামু আলাইকুম। কর্নেল মুস্তাফিজুর রহমান কথা বলছিলেন। সাংবাদিক ইলিয়াস তিনি যে আসিফ নজরুলকে নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলেন, যে প্রতিবেদনটা তৈরি করেছিলেন, এর পরবর্তীতে আমরা দেখেছি যে আসিফ নজরুল তিনি কিন্তু একদম এই কথাটা চরমভাবে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সাংবাদিক ইলিয়াস তাকে নিয়ে ডাহা মিথ্যা কথা বলেছে এবং এই মিথ্যা এমন মিথ্যা, এই মিথ্যার কোনো শেষ নেই। প্রিয় দর্শক শ্রোতা, কর্নেল মুস্তাফিজুর রহমান এই বিষয়ে তিনি এবার কথা বলেছেন এবং তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি আসল সত্য ঘটনাটা তুলে ধরেছেন। আসলে এইখানে কে সত্য বলছে, সাংবাদিক ইলিয়াস নাকি আসিফ নজরুল? চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা আমরা দেখে আসি। আশা করছি আমাদের সাথেই সেই ভিডিওটি আপনারা আমি দেখবেন। আসি মানে ইলিয়াস হোসেনের যে পোস্টটা এটা নিয়ে, আমি আমি যেগুলো কি ইম্পর্টেন্ট মনে করব, শুধু ওইগুলো যেগুলো নিয়ে আমার কোনো বিতর্ক নেই ওগুলো নিয়ে আমি কথা বলবো না। প্রথমেই ইয়াতে যখন উনি দেখিয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্য, যেটা আমরা কেউই সাপোর্ট করি না, বাট গুড নিউজ ইজ আমরা দেখলাম যে রুহুল কবির রিজভী একটা বিশাল স্টেটমেন্ট দিয়েছে বিএনপির তরফ থেকে, যে তারা যে তাদের এন্টি ইন্ডিয়া স্ট্যান্ডটা নিয়েছে, বাট আমরা দেখেছি এটা ফ্লাকচুয়েট করতেছে। আমি জানি না এটা অনেকে বলে ক্যারোট অ্যান্ড স্টিক কিনা, বাট আমি একটা জিনিস বলতে পারি, ভারতের সাথে শুধু স্টিক কাজ করবে, ক্যারোট কাজ করবে না। তাকে যত দিবেন সে তত বেশি ক্যারোট খেতে যাবে। আপনাদেরকে তো সে কখন ক্যারোট খায় না, সে তো স্টিকের উপর রাখে। সো ভারতের সাথে শুধু স্টিক। আচ্ছা, এরপর ইলিয়াস হোসেন বলেছেন ভিডিও পাবলিশ হওয়ার ঘন্টাখানেক পর থেকে দেশে গোলযোগ সৃষ্টি হতে হবে। এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম ওখানে ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত এবং ওই যে 22 জন অফিসারের নাম যখন আসে, 22 জন অফিসারের নামটা যখন পাবলিশ হয়, এরপর থেকে গন্ডগোলটা কিন্তু শুরু বলবো না, ইন্টেন্সিফাইড হয়, এবং হওয়ার এক পর্যায়ে এটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধান, যেহেতু সেনাপ্রধানই গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন, সো এখনো চালাচ্ছেন, এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না। সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম, বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তোবা সেই জিনিসটাই বলেছে, এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে, অনেকে বলতে পারেন এগুলো ম্যানিপুলেটেড হতে পারে, বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই ডেডলাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে, প্রথমে ছিল নভেম্বরের মধ্যে, এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে। মেইন কথা হচ্ছে যে তারা একটা দেশের ভিতরে যে গন্ডগোল চালাবে, ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল, যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে। ইলিয়াস হোসেনও যেটা বলেছে যে বিজিবি বলেছে যে 1000 লোক মেরে ফেলে, দিস ইজ ট্রু, যে তারা ভেবেছে যে আরো 1000 খানেক লোক মারলে এই জিনিসটা ডাই ডাউন হয়ে যাবে, এবং তারা ওই এভিল প্ল্যান নিয়ে এগোচ্ছিল এবং তারা কনফার্ম ছিল। এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সম্ভবত 28 অক্টোবর সামথিং যখন একটা বড় আন্দোলন করেছিল, তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো, তখন পুলিশ বলতেছে তোমরা আসছো কেন, সরকার কিন্তু চেঞ্জ হবে না যে কোনো সিচুয়েশনে। এটা কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে, তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে 1000 খানেক লোক মেরে ফেলবে কিন্তু ক্ষমতা ছাড়বে না। সো অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা 7, 8, 9, 10 লেয়ার পর্যন্ত আওয়ামী লীগের লোক বসিয়েছে। কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয়, বা তখন কাদের দিয়ে কাজ করাবে, এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল। সো এখন বড় সাইজের এনআরকি করার চেষ্টা করতেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে। এই যেরকম কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো একটা অপারেশন করার আগে কমিউনিকেশন যদি সিক্রেট না থাকে, এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলো আউট হয়ে যাচ্ছে, এই কারণে তারা পারতেছে না। কিন্তু
ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে 1 ঘন্টা পরে হইতে পারতো, কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল, যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোলে নিয়ে যায়। এই জন্য সেনা প্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। সো ইলিয়াস হোসেন এটা বলেছে, এটা হয় নাই, ইটস নট লাইক দ্যাট। মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু কারেক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই, কিন্তু ইনফরমেশন ঠিক ছিল, তারা চেষ্টা করে যাচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে ইলিয়াস হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে, এটা আমার কাছে খুব লেগেছে। দেখা যাচ্ছে 70% ফুটেজ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর ফায়ারিং, স্পেশালি ওই যে সেনাবাহিনীর লাইন পজিশনে ফায়ার করতেছে, এই ছবিটা এতবার দেখাইছে, মানে যতবার দেখাইছে অ্যাকচুয়ালি মাই হার্ট ব্রোক। মানে আমি এটা খুবই কষ্ট পাই এই ভিডিওটা দেখলে, কারণ এটা যখন আমার মনে আছে প্রথম দেখি, যখন আমরা প্রথমে দেখি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমি যেহেতু প্রিচ করতেছিলাম যে সেনাবাহিনী কোনো গণহত্যা অংশ নেবে না, সেনাবাহিনী ফায়ার করবে না, মানে সেনাবাহিনী এভাবে করতেছে। বাট এটা অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওখানে হাজির ছিল, আমরা সবাই জানি সে হচ্ছে শেখ হাসিনার খুব ক্লোজ লোক, 46 ব্রিগেড কমান্ডার। সে ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটা টেস্ট করেছে, বাট ফায়ার গুলা করেছে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে 20% বিজিবি আর 10% পুলিশ, হোয়াইজ এটা হওয়ার কথা ছিল উল্টা। আমরা পুলিশের অনেক এনার্কি দেখেছি, কিন্তু এই ফুটেজের মধ্যে দেখি নাই, এবং বারবার প্রতিটা জায়গার মধ্যে মিলিটারি নিয়ে এসে ওই ফুটেজটা শো করেছে। এই কাজটা ভাই ইলিয়াস ভাই ভালো করেন না। এটা সেনাবাহিনী শেষ পর্যন্ত কিন্তু জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর একটা যেহেতু একটা অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ারার্কির আদেশে চলে, এবং মানে একটা জিনিস বুঝতে হবে, একটা সিভিল লোকের বিদ্রোহ করা আর আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে। এবং এটা বুঝতে হবে, যদি এই আন্দোলন যদি সফল না হইতো, তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসার গুলো বের হয়ে আসছিল, 24 ডিভির জিওসি জেনারেল মাইনুর, এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত, প্রসিকিউটেড হইতো। এবং অন্যান্য যারা ছিল, দেয়ার আর মোর, আমি শুধু যে কজনের নাম ইলিয়াস হোসেনের ইয়াতে তাদের কথা বলছি, তারা কিন্তু প্রসিকিউট হইতো। এটা বুঝতে হবে। সো আমার কাছে মনে হয়েছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ হাসিনা দোসর হিসাবে বেশি ছবিগুলা বারবার দেখিয়ে আমাদের একটা মানুষকে একটু এজিটেট করার চেষ্টা করছে, এটা কাজটা ঠিক হয় নাই। আচ্ছা, আমি বিশ্বাস করি, আচ্ছা পুলিশ বিজয়, আমি বিশ্বাস করি যে পুলিশ এবং বিজিবির পোশাকে ভারতীয়রা হত্যাযজ্ঞ চালিয়েছে। ইটস ট্রু। কোথাও হয়তো প্রমাণ পাইনি, শুধু একটা প্রমাণ আমি নিজেই ফেসবুকে শেয়ার করেছি, এবং ওই জিনিসটা সেটা হচ্ছে 5 তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে 21 জন, 5 অফিসার, বাকিরা ছিল আদার র্যাঙ্কস, উইথ শটগান, উইথ রাবার বুলেট, উইথ টিয়ার গ্যাস এবং লাইভ বুলেট, এগুলো নিয়ে ক্যান্টনমেন্টে ছিল। এবং তারা বলেছে যে তারা হচ্ছে এম্বাসির সিকিউরিটি গার্ড, এম্বাসির সিকিউরিটির কাছে এসব তো রায়ট কন্ট্রোল ইকুইপমেন্ট থাকার কথা না। এই জিনিসগুলো ছিল হচ্ছে খুলনায় যেহেতু ওদের একটা কনসুলেট আছে ওই জন্য। সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উসিলাতে ওখানে ছিল। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসছে, তার মানে হচ্ছে ওই যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে, তার মানে অন্যান্য জায়গায়ও ছিল। এবং আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব ডেটটা আমার মনে নাই, কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে 250 লোককে নিয়ে গেছে। আমার কাছে ওইটার ভিডিও ফুটেজ আছে, যারা ওখানে ছিল ওখান থেকে। আমি যেহেতু মানে ওই কনসার্ন লোকজন ধরা পড়ে যাবে বিধায় আমি ভিডিও ফুটেজটা লিক করিনি। আচ্ছা, খুলনা সেনা, আচ্ছা আমি এরপরে যাব সরাসরি 5ই আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকারের পক্ষে। আচ্ছা, বলেছে সেখানে মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকারকে বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া দেওয়ার জন্য। এই তথ্যটা বোধহয় ঠিক না, কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে 2 তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক, মানে সে মেন্টালি শ্যাটার্ড হয়ে গিয়েছিল, কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না। স্পেশালি ডিবি হারুন এন্ড আদার্স যারা আওয়ামী গং ছিল, তারা হত্যায় মেতে উঠেছে। এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি, আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা। এবং 3 তারিখে সেনাপ্রধানকে উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন। এটা ভেরি অথেন্টিক নিউজ। সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে, যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিল একদম মারমার কাটকাট চতুর্দিকে, মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা মেনে নেওয়া যায় না। এবং হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যখন ইন্টারনেট করেছে, তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের নীরবতা নট অ্যাকসেপ্টেড। নীরবতার জন্যই পুলিশ তাদেরকে সামনে রেখে ছাত্রলীগ, বিজিবি এরা জনগণের উপরে ছাত্র জনগণ গুলি চালিয়েছে ওই ইন্টারনেট বন্ধ ভয়াবহ দিনগুলো। আচ্ছা,
ইলিয়াস হোসেনের, আচ্ছা ওখানে বাকি ইতিহাস আমরা সব, আচ্ছা তারপর সেনাপ্রধানকে তিনি পদ, আচ্ছা 2 আগস্ট, আচ্ছা বাকি ইতিহাস আমরা সবাই জানি। ইলিয়াস হোসেনের বলা যে টাইমিং গুলাতে একটু হেরফের আছে, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট আমার মতে। সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার, যেটা অ্যাকচুয়ালি 29 আগস্ট বলেছে, এরকম হইলে আমার জানা নাই, বাট যেটা হয়েছে 3 আগস্ট হয়েছে, সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ ঘন কথা বলেছিল। আচ্ছা এবার আসি হচ্ছে আসিফ নজরুল। প্রফেসর আসিফ নজরুল 3-4 আগস্ট সেনাবাহিনী ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দাদের সাথে মিটিং করেছেন। অ্যাকচুয়ালি এমন কোনো প্রমাণ পাইনি। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে, তার অবস্থান এই 3 এবং 4 তারিখে ক্যান্টনমেন্টে ছিল না, ইট ইস কনফার্ম ছিল না। আহ, এটা ভুল তথ্য, যেই ইলিয়াস হোসেনকে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য। তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ, দ্যাটস কনফার্ম। মানে যেটা হয় যে আমি একটা দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, উনি দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু যেটা হয় যে আহ, সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো, যদি আমি উনাকে যে সেনানিবাসে নিয়ে এসছে হামিদ, জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডিজিএফআই এবং ডিজিডিজিএফআই এর সাথে তার যে পুরনো সখ্যতা আছে, এটা আমি খুব ভালো করে জানি। উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল, তখন ডিজিএফআই তে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল, এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন, ওইটা ম্যানিপুলেট করার জন্য উনি ওখানে ছিলেন সেই সময়, বা তার আগে কিনা আমি জানি না। সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা সখ্যতা হয়। আসিফ নজরুল একজন সজ্জন ব্যক্তি, তার কাছে যে কেউ গেলেও কথা বলতে পারে, সেটা তো কোনো সমস্যা নাই, এটা উনি আগের একটাতে বলেছেন এবং তার সাথে সখ্যতা আছে। এবং যেটা হয়, আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় এজেন্ট, যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও। শ্রোতা, কর্নেল মুস্তাফিজুর রহমানের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন। আসিফ নজরুল তার যে ভালো কাজ সে সম্পর্কে আমরা জানি, তার যে মন্দ কাজ সেই সম্পর্কেও আমরা কিন্তু অবগত আছি, আমরা কিন্তু জানি। সাংবাদিক ইলিয়াস কেমন ব্যক্তি বা তিনি কেমন প্রতিবেদন তৈরি করে থাকেন সে ব্যাপারেও কিন্তু আমাদের কম বেশি ধারণা সকলেরই আছে। তো যাই হোক, এইখানে মুস্তাফিজুর রহমান তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমরা এটাও জোরবে দেখেছি বা মানুষের মতামত, আপনাদের মতামত সম্পর্কেও জেনেছি যে এইখানে সাংবাদিক ইলিয়াসের পক্ষেই বেশি লোক কথা বলছে, কারণ তারা বলছে যে সাংবাদিক ইলিয়াস তিনি যে তথ্যগুলো তুলে ধরেন সেটা কোনো ভুল এখানে হতেই পারে না। তো যাই হোক, যেহেতু এই জায়গায় উপদেষ্টা আসিফ নজরুলের অনেক ভুল ভ্রান্তি আছে, সো এইটাও কিন্তু হইতে পারে। তো ভালো থাকবেন এবং হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মতামত চাচ্ছি যে কে সত্য, আসিফ নজরুল নাকি সাংবাদিক ইলিয়াস? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেয়ার করে দিন।